ছাত্রছাত্রীরা, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশুনো করো। ছাত্র জীবনের আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্যই থাকবে অধ্যবসায়। কাজে সেই কাজে যেন আমরা কখনো ফাঁকি না দিই, এই চিন্তাভাবনা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি তো তোমাদের গতদিন বায়ুর চাপ বলয় এবং বায়ুপ্রবাহ অষ্টম শ্রেণীর এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেই চ্যাপ্টারে বেশ অনেকটা আমি পড়িয়ে দিয়েছিলাম। আজকে তার শেষ অংশ পড়ায় চলে যাচ্ছি। বইটা ভালো করে মন দিয়ে পড়বে, আমার পড়ানোটা ভালো করে বোঝো, দেখবে চ্যাপ্টারটা খুব সোজা এবং ভালো লাগে। আগের দিন আমি এই চ্যাপ্টারটা থেকে বায়ুর চাপ বলয়গুলো তোমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আজকে এবং তার সাথে নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে অনেকগুলো ভাগ আছে। তার প্রথম এবং প্রধান ভাগটা হলো নিয়ত বায়ুপ্রবাহ, যাদের আবারকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: আয়ন বায়ু, পশ্চিম বায়ু এবং মেরুবায়ু। এই তিনটে বায়ু সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে এই বায়ুপ্রবাহেরই আরও বেশ কয়েকটা ভাগ আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা আমরা করতে চলেছি। দেখা যাক কেমন লাগে। দেখো, এই বায়ুপ্রবাহকে আমরা আরও তিনটে ভাগে আপাতত তোমাদের বই অনুযায়ী ভাগ করতে পারি। একটা হলো সাময়িক বায়ু, একটা হলো স্থানীয় বায়ু, আর একটা হচ্ছে আকস্মিক বায়ু। একটা করে শুরু করি। প্রথমটা হলো সাময়িক বায়ু। সাময়িক বায়ু মানে সারা বছর নিয়ত বায়ু যেমন প্রবাহিত, সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে নিয়ত বায়ু, কিন্তু সাময়িক বায়ুটা এরকম নিয়ত বায়ুর মতো সারা বছর ধরে প্রবাহিত হয় না। একটা কোনো নির্দিষ্ট সময়ে, হয়তো দিনের কিছু একটা সময় বা রাতে কোনো একটা সময় বা কোনো একটা বিশেষ ঋতুতে সাময়িকভাবে যে বাতাস প্রবাহিত হয় তাকেই বলা হয় সাময়িক বায়ু। এখন এই সাময়িক বায়ুকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি। যেমন তার মধ্যে আছে সমুদ্র বায়ু, স্থলবায়ু, এবং এদেরই একটা বৃহৎ সংস্করণ, সেটা হলো মৌসুমী বায়ু। তাছাড়াও আছে অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুগুলো নিয়ে আমরা এবার আলোচনা একটা করে আসি। প্রথম যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্র বায়ু। ছবিটা দেখলেই বুঝতে পারছো যে এখানে একটা জলভাগ স্থলভাগের ব্যাপার আছে, এবং আমি একটা ছোট্ট করে সূর্য আঁকারও চেষ্টা করেছি। তার মানে দিনের বেলার এটা একটা ঘটনা। দিনের বেলা আমাদের একটা কথাই আলোচনার আগে আরেকটু বলে নিতে হবে, সেটা হলো যে কঠিন বস্তু উত্তাপ পেলে সেটা খুব তাড়াতাড়ি বেশি গরম হয় তরল বস্তুর তুলনায়। মানে জলভাগের তুলনায় স্থলভাগ খুব দ্রুত গরম হয়, কিন্তু জলভাগ অত তাড়াতাড়ি গরম হতে পারে না। আবার যখন ঠান্ডা হওয়ার প্রক্রিয়া শুরু হয়, তখন স্থলভাগ কঠিন বস্তু খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যেতে পারে, কিন্তু জলভাগ আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে না। তার মানে জলভাগ যত তাড়াতাড়ি গরমও হয় না, তত তাড়াতাড়ি ঠান্ডাও হয় না। স্থলভাগ তুলনায় তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ঠান্ডা। তো আমাদের আলোচনায় আসি দিনের বেলাকার কথা। দিনের বেলায় সূর্যের তাপে একইভাবে জলভাগ স্থলভাগ দুটোই গরম হচ্ছে। আগেই বললাম জলভাগের তুলনায় এক্ষেত্রে স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হবে। আর আগেই জেনেছি যে যেখানে গরম বেশি সেখানে বাতাসের চাপ, বাতাস সেখানে হালকা হয়ে যায়, হালকা হয়ে সেটা উপরের দিকে উঠে যায়, ফলে বাতাসের চাপ কমে যায়। ফলে কি চাপ হয়? ফলে ডেফিনেটলি সেখানে হয় নিম্নচাপ। তাই স্থলভাগের ওপরে স্বাভাবিক কারণেই দিনের বেলাতে একটা নিম্নচাপ তৈরি হয়। তুলনামূলকভাবে জলভাগের ওপরে তখনও কিন্তু বাতাস অতটা গরম হয়ে উঠতে পারেনি, সেই কারণে জলভাগের ওপরে তখনও কি রয়ে যায়, বাতাসটা অতটা গরম না হওয়ায় বা জলভাগের ওপর তৈরি হয় উচ্চচাপ। আর আগেই জানো তোমরা যে উচ্চচাপ থেকে বাতাস সবসময় সমতা বিধানের জন্য নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। দিনের বেলা জলভাগ থেকে, অর্থাৎ সমুদ্র থেকে বা কোনো বড় জলাশয়, নদ নদী, এইসব জায়গা থেকে বাতাস স্থলভাগের দিকে কিন্তু বইতে শুরু করে। এই যে বাতাস সমুদ্র থেকে বা কোনো জলভাগ থেকে বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত, সমুদ্র থেকে স্থলভাগের দিকে যেদিক থেকে আসবে সেই নাম অনুযায়ী বাতাসের নাম হবে। তাহলে সমুদ্র থেকে আসছে বলে বাতাসের নাম হলো সমুদ্র বায়ু, এবং এটা অবশ্যই একটা সাময়িক বায়ু। দিনের বেলায় এই ঘটনাটা ঘটে, কেন ঘটে এর ব্যাখ্যা করলাম। সাধারণত দিনের বেলা সূর্য ওঠার পর প্রায় 4 ঘন্টা পর থেকেই এই প্রসেসটা শুরু হয়ে যায়।
এবং এটার তীব্রতা, এই বাতাসের বেগ আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন সন্ধে নামতে শুরু করে, বিকাল শুরু হয়, তখন কিন্তু এই বাতাস খুব বেশি পরিমাণে প্রবাহিত হতে শুরু করে। এই বাতাসের প্রাবল্য বাড়তে থাকে। আমরা দেখেছি বিকালবেলা বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, এবং সেটা সমস্তটাই আসে জলভাগ থেকে, যেটার নাম হলো সমুদ্র বায়ু। ঠিক এর উল্টো ঘটনাটা হচ্ছে স্থলবায়ু। তাহলে উল্টো কেন বললাম? সবকটাই উল্টো। যেমন প্রথমটা বলেছিলাম দিনের বেলা, এবারটা বলছি রাত্রেবেলা। তাহলে প্রথম পার্থক্য কিন্তু আমরা পেয়ে গেলাম সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে। প্রথম পার্থক্য, সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়, স্থলবায়ু রাত্রেবেলা প্রবাহিত হয়। রাত্রিবেলা কি হয়? মনে করো আমি শুরুতে যে কথাটা বললাম যে স্থলভাগ যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়, জলভাগ যত ধীরে ধীরে গরম হয় তত ধীরে ধীরে ঠান্ডা হয়। এবার রাত্রেবেলা যখন সূর্য থাকে না, সূর্যের তাপ থাকে না, স্থলভাগ তাড়াতাড়ি করে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পড়ে। আর ঠান্ডা হয়ে যাওয়া মানেই সে জায়গাটায় কি তৈরি হবে? সে জায়গাটা বাতাসের চাপ বাড়বে, ফলে সেখানে হবে উচ্চচাপ। ঠিক সেই সময়তেই কিন্তু জলভাগ তখনও তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারেনি, যে কারণে জলভাগের ওপরে তখনও কিন্তু জলটা গরম থাকবার জন্য জলভাগের ওপর তখন বাতাসের চাপ কম থাকে। ফলে জলভাগের ওপর এইবার তৈরি হয় নিম্নচাপ। ফলে জলভাগে নিম্নচাপ, স্থলভাগে উচ্চচাপ। ফলে স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস বইতে শুরু করে রাত্রিবেলা। এই যে বাতাস যেহেতু স্থলভাগের দিক থেকে আসছে, তাই এই বাতাসকে বলা হয় স্থলবায়ু। তাহলে এখানে অনেকগুলো পার্থক্য পেলাম। প্রথমত দিন রাতের একটা পার্থক্য পেলাম, সমুদ্রবায়ু দিনে, স্থলবায়ু রাতে। সমুদ্রবায়ুর ক্ষেত্রে বলেছিলাম যে স্থলভাগে নিম্নচাপ, জলভাগে উচ্চচাপ। আর স্থলবায়ুর ক্ষেত্রে কি হলো? জলভাগে নিম্নচাপ আর স্থলভাগে উচ্চচাপ। এই কিন্তু ঘটনাটা ঠিক উল্টে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে এই দুটো কিন্তু পার্থক্য আসতেই পারে। আর একটু বলি, যে বললাম রাত্রেবেলা স্থলভাগের থেকে জলভাগের দিকে বাতাস বইতে থাকে, তাকে স্থলবায়ু বলে। আমি বলেছি যে এটা কিন্তু রাত্রেবেলা প্রবাহিত হয়, কিন্তু একইভাবে যত রাত বাড়ে, যত ভোর হতে থাকে, তখন কিন্তু এই বাতাসের প্রাবল্য বাড়তে থাকে। যেমন করে সমুদ্রবায়ুটা বিকালবেলায় প্রাবল্য বেড়েছিল, তেমন করে এটা ভোরবেলায় প্রাবল্য বাড়তে থাকে, এবং স্থলবায়ু সেই সময় খুব জোরে প্রবাহিত হতে শুরু করে, এবং সেই সময় খুব বেশি পরিমাণেও প্রবাহিত হয়। সাধারণত উপকূলবর্তী অঞ্চলের প্রায় 150 কিলোমিটারের মধ্যে এই ধরনের স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর একটা গতিবিধি আমরা লক্ষ্য করতে পারি। আমাদের ভারতবর্ষের তো 3 দিকেই সমুদ্র, তাই জন্য আমরা এই স্থলবায়ু সমুদ্রবায়ুর প্রভাব তো খুব ভালোভাবেই অনুভব করি। আচ্ছা, তাহলে এই দুটোর পার্থক্য আমরা আশা করি বুঝতে পারলাম। এবার এই দুটো যেমন দেখো, মনে করো দিন রাত্রের পার্থক্য, একটা উচ্চচাপ নিম্নচাপের পার্থক্য, এই কারণের জন্য এই বাতাসটা প্রবাহিত হচ্ছে। এটারই বৃহৎ সংস্করণ, অর্থাৎ সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। মৌসুমী বা মনসুন এই শব্দটা আসছে ঋতু, আরবি শব্দ ঋতু থেকে। একটা বছরের একটা নির্দিষ্ট ঋতুতে এই বাতাস প্রবাহিত হয় বলেই এই বাতাসের নাম হলো মৌসুমী বায়ু। এই যে ভারতীয় উপমহাদেশ বলতে ভারত সহ তার সংলগ্ন আরও যে কটা দেশ আছে, যে দেশগুলোর মধ্যে এই বাতাস প্রবাহিত হয়, সেখানে এই মৌসুমী বায়ু দু রকম মৌসুমী বায়ু আমরা দেখতে পাই। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর একটা হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু। খেয়াল করে দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর তলায় আমি লিখেছি গ্রীষ্মকালীন, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু হলো শীতকালীন। প্রথমটা আসি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আমি বললাম একটু আগে যে আমাদের ভারতীয় উপমহাদেশের একদম দক্ষিণে যদি চলে যায়, 3টে সাগর তো আছে, দেখো ভারত মহাসাগর, এদিকে বঙ্গোপসাগর পূর্ব দিকে, আর পশ্চিম দিকে হচ্ছে আমাদের আরব সাগর। এই টোটাল এলাকার জন্য একটা বড় জলভাগ আছে। আর দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে মানে সমুদ্র থেকে বাতাসটা আসছে, ফলে এই বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে। এখন এই বাতাসটা কেন প্রবাহিত হবে? খেয়াল করো, গ্রীষ্মকালে কথাটা কিন্তু আমি লিখেছি। গ্রীষ্মকালে যে ঘটনাটা ঘটে, আমাদের ভারতীয় উপমহাদেশটা যদি দেখি, তাহলে এইখানেও গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বড়, ফলে তাপের পরিমাণ বেশি। ফলে আগেই বলেছি স্থলভাগ বেশি গরম হয়, জলভাগ অত গরম হয় না। ফলস্বরূপ স্থলভাগে তখন কি তৈরি হয়? অবশ্যই করে স্থলভাগে তৈরি হবে অধিক গরম হেতু নিম্নচাপ।
আর জলভাগে তখনও রয়ে যাবে উচ্চচাপ। তাই এই উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে সমতা বিধানের জন্য দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু আমাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এবং একেই বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। যেহেতু এই বাতাসটা সমুদ্র দিক থেকে আসছে, তাই এই বাতাসের ফলে কিন্তু প্রচুর আমাদের জানি আমরা এই বাতাসের জন্যই মৌসুমী বায়ুর জন্য, এই ধরনের মৌসুমী বায়ুর জন্য আমাদের ভারতবর্ষে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে প্রচুর বৃষ্টি হয় এবং সবটাই হলো মৌসুমী বৃষ্টিপাত। ঠিক এর বিপরীত অবস্থা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেটা শীতকালে আসে। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা এটা কিন্তু প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে শীতকালে। আগেই বলেছিলাম, মনে করে দেখো শীতকালের কথা। শীতকালটা হলো এমন সময় যে সময় সূর্যের তাপটা তুলনামূলকভাবে কম আসে পৃথিবীতে, কারণ হচ্ছে দিনের দৈর্ঘ্যটা ছোট, রাতের দৈর্ঘ্যটা বড়। ফলস্বরূপ যে ঘটনাটা হবে সেটা উল্টো একদম। সেটা কি? সেটা হলো স্থলভাগে হবে উপরে তৈরি হবে উচ্চচাপ, কিন্তু জলভাগ তখনও অত ঠান্ডা না হওয়ার জন্য জলভাগের উপর তৈরি হবে নিম্নচাপ। আর এই নিম্নচাপের টানে স্থলভাগ থেকে, অর্থাৎ এই ভারতীয় মহাদেশ থেকে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হতে শুরু করবে। এই বাতাসকেই বলা হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু, বা এটা হলো শীতকালীন মৌসুমী বায়ু। খেয়াল করো, এটা যেহেতু স্থলভাগের দিক থেকে আসছে, তাই এই বাতাসে জলীয় বাষ্প থাকে না, তাই শীতকালে আমাদের এখানে যেমনভাবে কোনো বৃষ্টিপাতও দেখতে পাওয়া যায় না। তাহলে খেয়াল করো, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বললাম, এটা কিন্তু সমুদ্র বায়ুর একটা বৃহৎ সংস্করণ। একইভাবে শীতকালীন মৌসুমী বায়ু যেটা বললাম, অর্থাৎ কিনা উত্তর পূর্ব মৌসুমী বায়ু, সেটা কিন্তু স্থলবায়ুর একটা বড় সংস্করণ, তাই না? কাজে এই জিনিসটারও কিন্তু একটা পার্থক্য আমাদের পরীক্ষায় আসতে পারে। আমরা আশা করছি খুব সুন্দর করে লিখতে পারবো দুটো ডিফারেন্সটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, এতক্ষণ সমুদ্র, স্থলভাগ এসব নিয়ে আলোচনা করলাম। এবার একটু পাহাড় পর্বতের দিকে যাই। একটু পর্বত এবং পর্বতের উপত্যকা যায়। দুই পর্বতের মাঝে যে নিচু জায়গাটাকে, তাকে বলা হয় উপত্যকা অঞ্চল। তো সেইখানে কি ঘটনাটা ঘটে সেটা নিয়ে একটু আলোচনা করি। সেখানে দু ধরনের বাতাস দেখতে পাওয়া যায়, একটা হলো অ্যানাবেটিক আর একটা হচ্ছে ক্যাটাবেটিক। এখন এই অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক নিয়ে আলোচনা করতে গেলে আমরা যারা বেড়াতে গেছি পাহাড়ের জায়গা দেখেছি যে পাহাড়ের গায়ে লোকজন বেশি বাস করে, উপত্যকা অঞ্চলে কম লোক বাস করে। তো এরকমটা কেন হয়? এরকম একটা মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে, এরকমটা কেন হলো? এর পিছনে প্রধান কারণ হচ্ছে তাপমাত্রা জড়িত কারণ কিন্তু আছে। সেটা কি? সেটা হলো, দেখো এখানে দিন রাতের একটা ব্যাপার আছে। দিনের বেলাতে না সূর্যের তাপে উপত্যকার অংশটা, এই যে দুই পাশের উপত্যকা, দুই অংশটা, দুপাশের অংশটা, পাহাড়ের গাটা, এটা গরম হয়ে যায়। গরম হয়ে ওই সংলগ্ন বাতাসটা গরম হয়ে ঊর্ধ্বমুখে উঠতে থাকে। দেখো লাল রংটা দিয়ে আমি উষ্ণ বায়ু বুঝিয়েছি, নীল রংটা দিয়ে আমি শীতল বায়ু বুঝিয়েছি। তো এই উষ্ণ বায়ুটা পাহাড়ের গা বরাবর উপর দিকে উঠতে থাকে। উপত্যকাটা কিন্তু তখনও অতটা গরম থাকে না, উপত্যকাতে তাপ কম পায়, পাহাড়ের গায়ে বেশি তাপ পায়, ফলে পাহাড়ের গাটা বেশি গরম হয়ে যায়। গরম বাতাসটা আমরা জানি ন্যাচারালি পাহাড়ের গা বেয়ে ওপর দিকে উঠতে থাকে। আর ওপর থেকে ওপরে উঠে গেল, ওপরে গিয়ে ঠান্ডা হয়ে ওপর থেকে ঠান্ডা ভারী বাতাসটা উপত্যকায় নেমে আসে, ফলে উপত্যকাটা ঠান্ডা হয়ে যায়। পাহাড়ের দুই পাশ গরম, দুই ধার গরম, কিন্তু উপত্যকা অঞ্চলটা ঠান্ডা। এই যে অবস্থা, এইখানে এই যে ঊর্ধ্বগামী যে পাহাড়ের গা দিয়ে যে উপরের দিকে বাতাসটা চলে যাচ্ছে, এটাই হলো উপত্যকা বায়ু। এবং এই উপত্যকা বায়ুকেই বলা হয় আরেকটা নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। এবার এটারই উল্টো অবস্থা রাত্রিবেলা। রাত্রিবেলা কি হয়? উপত্যকা অঞ্চলটা থেকে এই পর্বতের গা দুটো জায়গাগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে রাত্রেবেলা তাপ না থাকার কারণে, ফলে এই গা বরাবর ঠান্ডা বাতাস উপত্যকার দিকে নামতে থাকে। এখানেও দেখো ঠান্ডা, গরম দিনের বেলাতেও ঠান্ডা, রাত্রেবেলাতে উপত্যকা দিয়ে ঠান্ডা বাতাস নিচের দিকে নামার ফলে উপত্যকা না মানে পাহাড়ের গা দিয়ে ঠান্ডা বাতাস উপত্যকায় নামার ফলে উপত্যকাটা পুরো ঠান্ডা হয়ে যায়। একে তো ঠান্ডা ছিল দিনের বেলা, তারপরে আরো বেশি ঠান্ডা হয়ে গেল, ফলে উপত্যকা থেকে যেটুকু বা গরম বাতাস ছিল সেটা উপরের দিকে উঠে যায়, আর পাহাড়ের গা দিয়ে ঠান্ডা বাতাস উপত্যকায় নেমে আসে। এই যে পাহাড়ের গা দিয়ে ঠান্ডা বাতাস উপত্যকায় নেমে এলো, যাকে আমরা বলি পার্বত্য বায়ু, এরই অপর নাম হলো ক্যাটাবেটিক বায়ু। তাহলে দু ধরনের বায়ু, একটা হলো ক্যাটাবেটিক আর একটা অ্যানাবেটিক। দুটোই পাহাড়ের গা দিয়ে হয় ওঠে নয় নামে। অ্যানাবেটিকটা ওঠে গরম বাতাস, আর
ক্যাটাবেটিকটার নামে ঠান্ডা বাতাস। অ্যানাবেটিকভাবে প্রবাহিত হয় দিনের বেলা, আর ক্যাটাবেটিকভাবে প্রবাহিত হয় রাত্রেবেলা। দুটোই পাহাড়ের গা দিয়ে একটা ওঠে একটা নামে, দুটোই এফেক্ট করে কোন অঞ্চলটাকে, সেটা হলো পাহাড়ের উপত্যকা অঞ্চল। সেই কারণে পাহাড়ি এলাকায়, ম্যাক্সিমাম পাহাড়ি এলাকায় আমরা দেখি পাহাড়ের গা বরাবর লোকজন বাস করে, চাষবাস করে, যা কিছু কাজকর্ম সব পাহাড়ের গা দিয়ে। কিন্তু উপত্যকা অঞ্চলটা ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট, সেখানে খুব একটা লোকজন দেখতে পাওয়া আমরা যাই না সাধারণত। তো হয়ে গেল, তাহলে আমরা সাময়িক বায়ুটা পুরোপুরি জেনে ফেললাম। কতগুলো সাময়িক বায়ু আছে? সাময়িক মানে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হওয়া বায়ু, সেটাই হলো সাময়িক বায়ু, সেটা আমরা আলোচনা করলাম। পরেরটা হলো স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু মানে একটা নির্দিষ্ট জায়গাতে, কোনো একটা নির্দিষ্ট জায়গাতে যে বাতাস প্রবাহিত হবে, সব সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বাতাস প্রবাহিত হয়, সেটা সেই জায়গার জন্য, কেবলমাত্র সেই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো সেই ধরনের বাতাসকে আমরা বলবো স্থানীয় বাতাস। আমি এটাকে তোমাদের আলোচনার সুবিধার্থে দুটো ভাগে ভাগ করেছি। এই স্থানীয় বাতাস স্থানভেদে দু রকম হয়, একটা উষ্ণ স্থানীয় বাতাস আর একটা শীতল স্থানীয় বাতাস। মানে উষ্ণ অঞ্চলে উষ্ণ স্থানীয় বাতাস আর শীতল অঞ্চলে শীতল স্থানীয় বাতাস। যেমন আমি একটু বলি, আমাদের ভারতবর্ষে গরমকালে আমাদের সাধারণত মরুভূমি, থর মরুভূমির কাছাকাছি জায়গাগুলো, রাজ্যগুলোতে তো বটেই, আমাদের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও আমরা দেখেছি যখন প্রচণ্ড গরম পড়ে তখন রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কি রাস্তা দূরে, রাস্তা থেকে মনে হয় ধোঁয়া উঠছে, এরকম একটা পরিস্থিতি হয়। এই যে গরম বাতাস আমরা জানি, এটাকে বলা হয় লু। আর যখন এই দিল্লি ও পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলোতে, রাজস্থান এই রাজ্যগুলোতে প্রচণ্ড যখন গরম হয়ে যায় তখন ধুলোর ঝড় ওঠে। বৃষ্টি হয় না কিন্তু ধুলোর ঝড়, এই ধুলোর ঝড়কে বলা হয় আঁধি। এগুলো সবই কিন্তু ওই লোকালি তৈরি হয়, স্থানীয়ভাবে তৈরি হয়, তাই এগুলোকে বলা হয় স্থানীয় বায়ু। সেরকম আমি একটা চার্ট বানিয়েছি, দেখো। যেমন ভারতে প্রবাহিত হয় লু, আঁধি, চিনুক, এটাও একটা গরম বাতাস। রকি পর্বতের পাদদেশে, আমরা উত্তর আমেরিকা যখন পড়বো তখন জানবো, রকি পর্বতের পাদদেশে এই চিনুক বাতাসটা প্রবাহিত হয়। চিনুক কত অর্থ হলো তুষারভক্ষ। চিনুক বাতাসটা প্রবাহিত হয় বলে রকি পর্বতের পাদদেশে চাষবাস হয়, প্রচুর গমের চাষ হয়, সেটা আমরা এই পরবর্তী ক্লাসে হয়তো জানতে পারবো। আর আছে মরুভূমি অঞ্চল, লিবিয়া মরুভূমি। লিবিয়া মরুভূমিতে সিরুক্কো বলে একটা বাতাস প্রবাহিত, খামসিন আছে, হারমাট্টান আছে, এরকম অনেকগুলো কিন্তু উষ্ণ বাতাস আছে। শীতল বাতাসের মধ্যে, শীতল বাতাস যেমন আড্রিয়াটিক সাগরের উপকূলে বোরো নামে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, যার জন্য ওখানে শৈত্যপ্রবাহ হয়। আবার দক্ষিণ ফ্রান্সে মিস্ট্রাল বলে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, এগুলোতে প্রচণ্ড ঠান্ডা বাড়ে, তুষারপাতও হতে পারে, এই ধরনের ঘটনা ঘটে। সাধারণত স্থানীয় বাতাসের প্রকোপ ভূমধ্য সাগরকে কেন্দ্র করে যে সমস্ত দেশ বা জায়গাগুলো আছে না, সেখানে এই স্থানীয় বাতাসের প্রকোপ খুব বেশি দেখতে পাওয়া যায়। হয়ে গেল। পরেরটায় যাচ্ছে হলো আকস্মিক বায়ু। হঠাৎ করে চাপের পার্থক্য হয়ে যাওয়ার কারণে যে বাতাস প্রবাহিত হবে তাই হলো আকস্মিক বাতাস। আকস্মিক বাতাসকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতীব্য ঘূর্ণবাত। ঘূর্ণবাত আমরা আগের দিনও আলোচনা করেছি, কি ব্যাপারটা সেটা আগের দুটো ক্লাসেও কিন্তু আমি আলোচনা করেছি ঘূর্ণবাতটা কি, তাই না? সেটা কি, সেটা হলো কোনো একটা স্বল্প পরিসর স্থানে যদি হঠাৎ করে চাপের পার্থক্য হয়ে যায়, অর্থাৎ কিনা প্রচণ্ড গরমের কারণে প্রচণ্ড পরিমাণে ওখানে চাপটা কমে গেলো, বাতাস হালকা হয়ে খুব তাড়াতাড়ি ওপরে উঠে গেছে, ফলে সেখানে প্রচণ্ড চাপ কমে গেছে। সেই প্রচণ্ড চাপ মানে সেখানে ডিপ ডিপ্রেশন, গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। আর সেই নিম্নচাপকে সাথে অন্যান্য অঞ্চলের সমতা বিধানের জন্য আশপাশের অঞ্চল থেকে যেখানে তুলনামূলকভাবে বাতাসের উচ্চচাপ আছে, সেখান থেকে বাতাস প্রচণ্ড গতিতে ছুটে এসে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে এসে জায়গাটাকে পূরণ করার চেষ্টা করে। বাতাসের এই যে অসমতা, এটাকে দূর করার চেষ্টা করে। আর তখনই বাতাস যখন এভাবে আসে তখন শুধুমাত্র সেটা প্রচণ্ড গতিতে আসে তা নয়, সেটা নিম্নচাপের দিকে যখন ঢুকতে থাকে তখন সেটা ঘুরতে ঘুরতে নিম্নচাপের কেন্দ্র, যেখানে নিম্নচাপ সব থেকে বেশি গভীর, সেটাকে বলা হয় নিম্নচাপের কেন্দ্র। যেমন আমি এখানে একটু এঁকে দেখানোর চেষ্টা করছি, এই যে লাইনগুলো দেখছি ওগুলো হলো সমচাপ রেখা। পৃথিবীতে যে সমস্ত অঞ্চলের চাপ একই রকম, সেটা আমাদের একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যাবে তাহলে সমচাপ রেখা। আগের দিন বলেছিলাম আর একবার বললাম। তো সেই কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে, কেন্দ্রের দিকে বাতাসটা ঘুরতে ঘুরতে ঘূর্ণির সৃষ্টি করে কেন্দ্রের দিকে ঢুকতে শুরু করে। এই যে ঘূর্ণি সৃষ্টি, এর ফলে যে ঝড় বৃষ্টি যে প্রচণ্ড একটা বাতাসের আলোড়ন, এটাকেই বলা হয় ঘূর্ণবাত। আমরা জেনেছিলাম, ফেরেলের সূত্র পড়ে টড়েছিলাম, এবং তাছাড়াও এটা এক্ষেত্রে বলতে হবে যে এক্ষেত্রে উত্তর গোলার্ধে বাতাসটা
বাম দিকে বেঁকে, ঘড়ি কাঁটার উল্টো দিকে বেঁকে, ঘড়ি কাঁটার দিকে না, উল্টো দিকে বেঁকে। আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বেঁকে নিম্নচাপের কেন্দ্রের দিকে প্রবেশ করে এবং প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা বৃষ্টি একটা পরিস্থিতি তৈরি করে। এ ধরনের ঝড় বৃষ্টির নামটাও আমরা শুনেছি, আমরা আলোচনাও করবো আরেকবার। আর এর ঠিক বিপরীত অবস্থা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ মানে বিপ্রতীপ, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো বিপরীত ঘূর্ণবাত। তো ঘূর্ণবাতে কি হয়েছিল, ঘূর্ণবাতে কোনো একটা স্বল্প পরিসর স্থানে হঠাৎই নিম্নচাপ তৈরি হয়েছিল এবং সেই নিম্নচাপকে সাথে সমতা বিধানের জন্য উচ্চচাপ অঞ্চল থেকে প্রচণ্ড বেগে বাতাস নিম্নচাপের কেন্দ্রের দিকে এসেছিল। এখানে ঠিক উল্টো, এখানে হলো স্বল্প পরিসর নয়, এটা একটা বড় পরিসর স্থান এবং এখানে কেন্দ্রে কি হবে, কোনো একটা স্থানে প্রচণ্ড ঠান্ডার কারণে সেখানে কেন্দ্রে তৈরি হবে উচ্চচাপ, চাপ বেড়ে যাবে এবং পার্শ্ববর্তী অঞ্চলের চাপ তখন অত বাড়েনি। তখন ওই অঞ্চলের সাথে পার্শ্ববর্তী অঞ্চলের সমতা বিধানের জন্য কেন্দ্র থেকে বাতাস পার্শ্ববর্তী অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। এখানে কেন্দ্রের দিকে এসেছিল ঘূর্ণবাতে, আর প্রতীপ ঘূর্ণবাতে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে। এই যে উল্টো ঘটনা, ঘূর্ণবাতের উল্টো ঘটনা, এটাকে বলা হয় প্রতীপ ঘূর্ণবাত। আর এই প্রতীপ ঘূর্ণবাতটা দেখো, ছবি দেখো, এক্ষেত্রে কিন্তু প্রতীপ ঘূর্ণবাত উত্তর গোলার্ধে প্রথম ঘূর্ণবাতে দেখেছিলাম ঘড়ি কাঁটা বিপরীতে ঘুরেছিল, আর প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে ঘড়ি কাঁটার দিকে ঘুরে বেরিয়ে যাবে বাইরের দিকে। আর দক্ষিণ গোলার্ধে হলে আগে থেকে দেখেছিলাম ঘড়ি কাঁটার দিকে ঘুরেছিল, তাই তো ঘূর্ণবাত। আর এবার প্রতীপ ঘূর্ণবাত হলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে বেরিয়ে যাবে। তাহলে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, তাই না? এই যে আলোচনাটা করলাম ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাতের ফলে কি রকম আবহাওয়া থাকবে, ঘূর্ণবাত তো বলেছে ঝড় ঝঞ্ঝা প্রচণ্ড বৃষ্টি ইত্যাদি নানা রকম জিনিসপত্র হবে, কিন্তু প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে ঠিক উল্টো, মেঘমুক্ত আকাশ, রোদ ঝলমলে আবহাওয়া, এই ধরনের একটা পরিবেশ তৈরি হবে। ঘূর্ণবাতে গরম গ্রীষ্মকালীন একটা পরিস্থিতি আসবে, আর প্রতীপ ঘূর্ণবাতে একটা শীতকালীন ঠান্ডা পরিবেশ থাকবে। ঘূর্ণবাতটা দু ধরনের হয়, আগের দিন আলোচনা করেছিলাম, একটা ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাতে এই ঝড়ঝঞ্ঝা বৃষ্টি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে ঝড়ঝঞ্ঝা হয় না, ঝিরিঝিরি বৃষ্টি হয়, সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। প্রতীপ ঘূর্ণবাতে এই ধরনের তেমন কোনো ঘটনা ঘটে না। এই দুটোর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য আমি কতগুলো লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। যেমন ঘূর্ণবাতের বৈশিষ্ট্যের মধ্যে যদি বলি, এটা ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়, এদের কেন্দ্রে নিম্নচাপ, বাইরে উচ্চচাপ, আর এখানে ঝড়ঝঞ্ঝা ঝিরিঝিরি বৃষ্টি দুরকম হতে পারে। আগে বললাম ক্রান্তীয় হলে ঝড়ঝঞ্ঝা, নাতিশীতোষ্ণ হলে ঝিরিঝিরি বৃষ্টি। আর প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে ঠিক উল্টো, এটা বলেছিলাম ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে, আর প্রতীপ ঘূর্ণবাত হচ্ছে উচ্চ অক্ষাংশ অঞ্চল, মানে মেরুবৃত্তীয় অঞ্চলে এই জায়গাগুলোতে বেশি দেখতে পাওয়া যায়। কেন্দ্রে থাকবে উচ্চচাপ, বাইরে থাকবে নিম্নচাপ। ঘূর্ণবাতে কেন্দ্রে নিম্নচাপ, বাইরে উচ্চচাপ, কেন্দ্রে নিম্নচাপ, বাইরে উচ্চচাপ। আর এক্ষেত্রে হলো কেন্দ্রে উচ্চচাপ আর বাইরে নিম্নচাপ। এক্ষেত্রে আগে বলেছি মেঘমুক্ত শুষ্ক রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পাওয়া যায়। আর আগে বলতে বলতে বলেছিলাম যে কতগুলো ঘূর্ণবাতের নাম তোমাদের জানাবো। আমার আপাতত যেগুলো মনে পড়েছে সেগুলো লিখেছি, যেমন ফাইলিন, পিলিন, আয়লা, ফণি, হুদহুদ, বুলবুল, এরকম অনেক ঘূর্ণবাত তোমরা কিন্তু দেখেছো। আগামী দিনেও হয়তো এরকম ঘূর্ণবাত ঘটতেও পারে, ঘটবে অ্যাকচুয়ালি বলা যায়, কারণ আমরা যে জলবায়ুতে বাস করি সেখানে এই ধরনের ঘূর্ণবাত সৃষ্টি হয়। যাই হোক, তাহলে আমাদের পুরো পড়াটা এইভাবে আমরা কমপ্লিট করে ফেললাম। এই চ্যাপ্টারটা কিন্তু শেষ, তোমরা ভালো করে মন দিয়ে চ্যাপ্টারটা পড়ো, খুব ভালো লাগবে। এবং পড়াশুনোটার প্রতি কখনো অবহেলা করো না, বারবার বললাম। আর রেগুলারলি যে কথাটা বলি, হাত ধোবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে যাওয়ার কোনো আপাতত প্রয়োজন নেই। ভালো থেকো।